ওয়েলকাম ব্যাক টু প্রদীপ তরফদা 2.0। দেখো আজকে নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 মাধ্যমিক 2025 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। আজকে মডেল কোয়েশ্চেন পেপার নাম্বার নিয়েছি আমরা 16 নম্বর মডেল সেটটা। পেজ নাম্বার তোমরা দেখে নিবা বইতে 589 আর 590। এই যে পাতার যে এসিকিউ আর এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করে দেখাবো। তো চলো আমরা দেরি না করে চলে যাবো প্রশ্নগুলোতে। দেখো আমরা চলে এসেছি একের প্রশ্নগুলো আছে এমসিকিউ টাইপের প্রশ্ন। তো চলো আমরা দেখে নেব একের একটা কি বলছে। কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। মূলধনের পরিমাণ বের করতে বলেছে আসলটা। তো আমরা আসলটাকে এখানে এক্স ধরে নিলাম, মূলধনটা হচ্ছে আমাদের এক্স। এবার দেখো 1 বছরের আমরা সুদটা বের করবো। 1 বছরে 120 টাকা বলে দিয়েছে, তাহলে 1 বছরে 120 টাকা বলেছে, তাই না? তাহলে এখানে দেখো আমাদের এটা 120 টাকা হচ্ছে সুদ আসল। তাহলে আমাদের সুদ আসল প্রথমে জানা আছে, সুদ আসল আমাদের জানা আছে কত, 120 টাকা। তাহলে আমরা এখান থেকে সুদ পেয়ে যাব। সুদ আসল জানা আছে আর আসল জানা আছে, তাহলে সুদ পেয়ে যাব। সুদ আসল থেকে আসল বাদ দিলে আমরা কি পেয়ে যাব, সুদ। এটা হচ্ছে সুদ আমাদের। এবার আমাদের সূত্র চলে যাব। সূত্র হচ্ছে I=P/R/100। বসাও সব। এখানে আই হচ্ছে সুদ যেটা বের করলাম 120 - x, পিটা আসল আর টি হচ্ছে 1 বছর। এই যে আমাদের প্রথমটা বলেছে 1 বছর, তাহলে এখানে 1 আর সুদের হারটা আমাদের আর থাকে, এখানে সুদের হারটা একই বলেছে, ঠিক আছে, আমরা আর রেখে দিলাম। এবার এখানে নিচে 100 দিয়ে দিলাম। এখান থেকে আমরা করব কি, আর এর মানটা বের করে নিই। তাহলে আর এর মানটা যদি আমরা বের করি তাহলে আর সমান হয়ে যাবে 100 × 120 - x আর নিচে আমাদের এক্সট্রা নিচে নেমে যাবে, ঠিক আছে। আর এর মানটা বের করে দিলাম, এটার সঙ্গে বর্জ্য করুন আর এক্সট্রা নিচে নামবে। আচ্ছা এবার দেখো, তারপরে দেখো 2 বছরে যেটা বলেছিল 2 বছরে 140 টাকা হবে সুদ আসলটা। তাহলে 2 বছরে সুদ আসল কত আমাদের, সুদ আসল আছে আমাদের কত, 140 টাকা বলেছে। তাহলে 140 টাকা। তাহলে এখানে আমরা সুদ বের করব। সুদ হচ্ছে সুদ আসল থেকে আসল কিন্তু ওটাই যেটা আমরা এক্স ধরেছিলাম। তাহলে সুদ পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা সূত্র বসাবো I = P/R/100। তাহলে এখানে সুদ আমরা লিখব 140। তাহলে এটা হয়ে গেল আমাদের 140। নিচে লিখি 140 - x, আমাদের এটা হচ্ছে আই সুদ, পিটা তো এক্স আর টি এখানে সময় 2 বছর আর আরটা থাক, একই সরল সুদ হার বলেছে। এখান থেকেও আর এর মানটা আমরা বের করে নিই। তাহলে এখান থেকে আর এর মানটা তোমরা পেয়ে যাবা 100 × 140 - x আর নিচে 2xটা নামিয়ে দেবো, 2 × x। ওকে। আচ্ছা এবার দেখো দুটোই তো আর এর মান, তাহলে আমরা এখান থেকে আর এখান থেকে আমরা সমান করে দেবো দুটো সমীকরণ। আচ্ছা আমরা এখানে অতএব দিয়ে আমরা এই আর এর মানটা এই আর এর মানটা সমান করছি। তাহলে আগে আমরা ধরো এই আর এর মানটা নিলাম 100 × 140 - x বাই 2 × x আর এই আর এর মানটা আছে 100 × 120 - x বাই x। একটু কাটাকাটি করো, x কেটে দাও, এখানে 100 কেটে দাও, আমাদের থেকে গেলো এটা। আমরা এখানে যদি বর্গগুণ করি তাহলে 140 - x, এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 × 4 = 240 আর 2x। ওকে, এখান থেকে x এর মানটা পেয়ে গেলেই আমাদের মূলধন পেয়ে যাব। তাহলে x এর মানটা আমরা এখানে করি, এই জায়গায় নিয়ে আসি আমরা। তাহলে এখানে দেখো এটা হবে আমাদের মাইনাস, এটা প্লাস হয়ে যাবে 2x, তাহলে আমাদের দাঁড়িয়ে যাবে এখানে x। তাহলে x হয়ে গেলো এটা, আর এটা এদিকে বিয়োগ হয়ে যাবে। তাহলে 240 থেকে 140 বাদ দাও, তাহলে 240 থেকে 140 বিয়োগ করব, তাহলে কত যাবে, এটা 100 হয়ে যাবে। দেখো তাহলে মূলধন কিন্তু আমাদের 100 টাকা। দেখো কোথায় আছে 100 টাকা মূলধন, ডি নাম্বার অ্যান্সারে আছে, অ্যান্সার ডি। দেখো আমার 2 এর প্রশ্নটা বলছে ত্রিভুজের একটি ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 × ভূমি × উচ্চতা। তাহলে এটি কী প্রকার ভেদ, সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ আর কোনোটি নয়। তাহলে দেখো আমরা
যৌগিক ভেদ বলতে পারবো। কেন যৌগিক ভেদ? কারণ দেখো আমাদের তিনটা রাশি আছে, একটা ক্ষেত্রফল, ভূমি আর উচ্চতা। আচ্ছা তোমাদের একটা উদাহরণ দিই, আমি যদি বলি এ ভেরিয়েস বি আর একটা আছে এ ভেরিয়েস সি, তাহলে এই দুটো ভেদ থেকে আমরা যৌগিক ভেদটা কী করে বের করি? তা দেখো এ আর এ মিলেছে, তাহলে এ নিয়ে নিলাম, ভেরিয়েস আর বি আর সি গুণ করে দাও বিসি, তাহলে এ ভেরিয়েস বিসি। তাহলে এই যে এ ভেরিয়েস বিসি এটাকে যৌগিক ভেদ বলা হয়। দেখো তাহলে এখানে একটা রাশি আর এখানে একটা, তাহলে এই যে দেখো তিনটা রাশি আছে, এটা আছে এ, এটা বি, এটা সি, তাহলে আর এটা ধ্রুবক সংখ্যা আছে আমাদের এখানে, তাই না? এটাকে তোমরা এ সমান সমান কে ইন্টু বিসি লিখতে পারবা। দেখো তাহলে এটা এখানে ক্ষেত্রফল, বিটা ভূমি আর সিটা হয়ে গেল আমাদের উচ্চতা। তা দেখো তো কম্পেয়ার করো, এর সঙ্গে মিলছে। তাহলে এই ভেদটাকে কোন ভেদ বলবো? যৌগিক ভেদ বলবো। তার অ্যান্সারটা আমাদের সি নাম্বার, যৌগিক ভেদ। দেখো 3 প্রশ্নটা আছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কীভাবে হবে, তাই না? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ আর প্রবৃদ্ধকোণ। দেখো অর্ধবৃত্তাংশস্থ কোণ, আমি একটা বৃত্ত তৈরি করলাম, আমি অর্ধবৃত্তাংশস্থ কোণ দেখো কীভাবে হয়। তাহলে এখানে একটা ব্যাস করলাম, এটা হচ্ছে ও কেন্দ্রবিন্দু, এই বিটা হচ্ছে আমাদের ব্যাস। তাহলে দেখো অর্ধবৃত্তস্থ কোণ যেটা বলা হয় অর্ধবৃত্তাংশস্থ কোণ, ব্যাস নিয়ে যে কোণটা তৈরি হয়, তাহলে এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, তাই না? এবার দেখো এই যে অর্ধবৃত্তাংশ কোণ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা আমাদের কী হবে? সূক্ষ্মকোণ হবে, ছোট হবে। আমি একটা বড় বৃত্ত তৈরি করলাম, তাহলে এই যে একটা দেখো বড় বৃত্ত তৈরি করে আমি একটা, তুমি যত বড় এখানে একটা কোণ তৈরি করো না কেন, তুমি যে কোণটা তৈরি করো এই কোণটা আমাদের কী হবে? এটা হবে সমকোণ, এটা হবে কিন্তু সূক্ষ্মকোণ। তো এটা কোন কোণ আসবে? এটা আসবে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। এই কোণটা কিন্তু আমাদের সূক্ষ্মকোণ। দেখো বৃহত্তর এর চেয়ে কিন্তু বৃত্তটা বৃহত্তর নিয়েছে, তবু কিন্তু দেখো এই কোণটা কী আসবে? এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ না হয় তাহলে এই কোণটা আমাদের সূক্ষ্মকোণ হবে। তাই এই জন্য বলেছে কথাটা অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা, এই কোণটার অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটা, যে বৃহত্তর বৃত্তাংশস্থ কোণটাও যত বড় কোণটা নাও না কেন সেই কোণটা কিন্তু আমাদের কী হবে? সূক্ষ্মকোণ আসবে অ্যান্সারটা। তাহলে অ্যান্সার হবে আমাদের সূক্ষ্মকোণ। দেখো 4 প্রশ্নটা আছে tan থিটা ইন্টু tan 2 থিটা সমান সমান 1 হলে cos 2 থিটা প্লাস sin 2 থিটা এর মান হবে কোনটা হবে? আচ্ছা আমরা দেখো এই সমীকরণ থেকে আমরা থিটার মানটা কিন্তু বের করতে পারবো। তাহলে দেখো আমরা কিভাবে করছি, এটা আমরা লিখব। আচ্ছা এখানে দেখো এটাকে আমরা করে দিলাম, আচ্ছা এটাকে আমরা 1/cot থিটা করলাম, tan থিটাকে 1/cot থিটা করে দিলাম, আর এখানে tan 2 থিটা থাকতে দাও, এটা 1 tan 2 থিটা, cot থিটা আমরা ওইদিকে নিয়ে গেলে এদিকে আমাদের cot থিটা আসবে, cot থিটা tan 2 থিটা, আর cot থিটাকে আমরা লিখতে পারবো tan 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, এটা আবার cot থিটা ফিরে আসবে। আচ্ছা ওইদিকে tan ফিনিশ করলে আমরা 2 থিটা সমান সমান পাবো 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা 3 থিটা, এটা 90 ডিগ্রি, কাটাকাটি করো 30 ডিগ্রি, তাহলে থিটার মানটা আমরা কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি। আচ্ছা এখানে পুট করে দাও মানটা, তাহলে এখানে মানটা পুট করলে cos 2 ইন্টু 30 ডিগ্রি আর sin 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে এখানে হয়ে যাবে দেখো cos 60 ডিগ্রি sin 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান পুট করো, cos 60 ডিগ্রির মান তোমরা জানবা এটা 1/2 হয়, আর sin 60 ডিগ্রির মান √3/2। এখানে আমরা 2 লসাবো, এটা 1 নামবে, এটা √3 নেমে যাবে। তো দেখো 1 + √3/2 এটা আছে আমাদের, দেখো এখানে আছে, এই যে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারবো √3 + 1/2 সাজিয়ে নিলাম। তাহলে অ্যান্সার আমাদের মিলেছে বি নাম্বার অপশানটা। দেখো আমাদের 5 প্রশ্নটা বলছে একটি ঘনকের ঘনফল x সমগ্রতলের ক্ষেত্রফল y এবং কর্ণ z হলে তাহলে y/z/x এর মান কোনটা হবে? আচ্ছা ঘনকের ঘনফল বলে দিয়েছে x, তাহলে দেখো ঘনকের ঘনফলের যে সূত্রটা x সমান কী হবে? তাহলে ঘনকের ঘনফল বা আয়তন যেটা বলে তার সূত্রটা হচ্ছে, আমি ঘনকের বাহু দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই, আমি লিখব আগে ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য, ধার বা বাহু বলতে পারো, ধারের দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম। তাহলে ঘনকের আয়তন পেয়ে যাব, ঘনকের আয়তন যেটাকে আমরা ঘনফল বলি, ঘনকের ঘনফল হয়ে যায় a3। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্র
সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা পাওয়া 6a²। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যটা আছে আমাদের সূত্রটা √3/√3a, ঠিক আছে। ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a। আচ্ছা, এটা আমাদের 6a² আছে, 6a²। এবার দেখো ঘনফলটা বলেছে x, সমগ্রতলের ক্ষেত্রফলটা y বলেছে, আর কর্ণটাকে z বলেছে। তাহলে আমাদের মানটা বের করতে বলেছে yz/x। মান বসিয়ে দাও, y এর মান 6a², আর এখানে z এর মানটা বসাও। z এর মানটা আছে √3a, আর নিচে x মানে a³। দেখো a²a³ এখানে a³ কেটে গেল, তাহলে আমাদের দাঁড়িয়ে গেল 6√3। 6√3 দেখো অ্যান্সারটা আমাদের এই নাম্বারটা। 6 প্রশ্নটা বলছে যদি 13, 11, 16, 11, 13, x, 18, 16, 10 এরকম তথ্যগুলো আছে, এই রাশি তথ্যের সংখ্যাগুরু মানটা বলেছে 11 হয়, তবে x এর মান কোনটা হবে? তাহলে এখানে দেখো আমাদের যে সংখ্যাগুরু মান আমরা কি জানি, তো সংখ্যাগুরু মান জানি যে এদেরকে মানের ঊর্ধ্বক্রম আকারে সাজাবো, আর সাজিয়ে দেখব কোন সংখ্যাটা বেশি আছে, সেই সংখ্যাটা হবে সংখ্যাগুরু মান। দেখো এখানে আমাদের সংখ্যাগুরু মান 11 বলে দিয়েছে, বুঝেছ? তো সংখ্যাগুরু মান যদি 11টা বলে দিয়েছে, তাহলে আমাদের কী হবে, 11টা বেশি সংখ্যায় আসবে। তো দেখো এখানে 11 দুটো আছে, এখানে দেখো 13 দুটো আছে, তাহলে আমরা কোনটাকে নেব সংখ্যাগুরু মান? তাহলে এখানে দেখো এই যে এক্সটা আছে, এক্সের মানটা চেয়েছে, তাহলে এক্সের মানটা কত হবে? এক্সের মানটা আমাদের 11 হবে, তাই না? সংখ্যাগুরু মান যেহেতু 11 বলে দিয়েছে, তাহলে 11 যদি হয় এখানে, তো 11 3টা 11 হয়ে যাবে। তো 3টা 11-র জন্য আমরা সংখ্যাগুরু মান 11 বলতে পারবো। তাহলে এক্সের মানটা নিশ্চয়ই আমাদের 11ই আছে, অ্যান্সার হয়ে যাবে আমাদের 11। এই নাম্বার অপশানটা দেখো। এবার দেখো আমরা 2-এর প্রশ্নগুলো আসলাম। 2-এর প্রশ্নগুলো আছে শূন্যস্থান পূরণ করো। তাহলে আমরা দেখে নেব 2-এর 1 নম্বরটা। বলছে একই সুদের হারে কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর ওই মূলধনের 1/25 গুণ হলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, আমাদের 8টা বের করতে বলেছে এখানে। আর কোনো মূলধন বলেছে, তার মূলধনটা আমরা পিটাকে আমরা ধরে নেব x। তাহলে আমরা পিটা এখানে x ধরে নিলাম। এবার চক্রবৃদ্ধির সুদ পেতে গেলে আমাদের আগে সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, তারপরে চক্রবৃদ্ধির সুদ পাবো। তো আমরা বের করব সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধিকে সুদ আসলে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। এটা আমাদের সূত্রটা কি? p × 1 + r/100 আর n। p হচ্ছে আসল x, 1 + r তো বের হবে, rটা থেকেই যাবে। আর কত বছর বলেছে দেখো, 2 বছর বলেছে, nটা 2 আমাদের। এটা হলো সমূল চক্রবৃদ্ধি। এবার আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব। যেহেতু চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে, চক্রবৃদ্ধি সুদ কী করে পাবো? সমূল চক্রবৃদ্ধির থেকে আসলটাকে বাদ দাও, চক্রবৃদ্ধি সুদ পাবা। তাহলে এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি, আর এখান থেকে বাদ দেবো আসলটা। এবার একটু সরল করে এখানে x কমন নিয়ে নাও। আর এটা যদি আমরা a + b x এর সূত্র ফেলি, তাহলে এটা হবে a² + 2r/100 হয়ে যাবে। দেখো একটা আমি একবারে করছি, এটা r² আর 100² হয়ে যাবে 10,000, ঠিক আছে। আর যেহেতু আমরা x কমন নিয়েছি, তাহলে এই যে এক্সটা চলে যাচ্ছে, -1 আছে এখানে, তাই এখানে -1 দিয়ে দিলাম। এখানে 1 কেটে যাচ্ছে। তাহলে দেখো আমরা বাইরে তো x আছে, আর এখানে কমন যাচ্ছে, আবার r/100 কমন নিয়ে নিলাম। তাহলে ভিতরে থাকছে আমাদের 2 + r/100। এভাবে একটু সরলটা করে নিলাম আমরা চক্রবৃদ্ধি সুদ এটা। এবার দেখব সরল সুদ। দেখো সরল সুদ আমরা কীভাবে পাবো? i = PTR/100। তাহলে i = PTR/100, ঠিক আছে। তাহলে এখানে i কত? i আমাদের সুদ, আইটাই বের করব। তাহলে p হচ্ছে x, t হচ্ছে 2 বছর, rটা রেখে দাও, আর নিচে 100। এটা আমাদের সরল সুদ, ঠিক আছে। এবার বলেছে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটা, তাহলে আমরা অন্তরটা করি। দেখো শর্তটা কীভাবে তৈরি করব। তার মানে বলেছে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এটা x × r/100 × 2 + r/100। এটা হয়ে গেল আমাদের চক্রবৃদ্ধি সুদ। আর সরল সুদের অন্তর, সরল সুদটা বিয়োগ করব। সরল সুদ আছে x × 2 × r/100। এবার দেখো যেটা বলেছে
হ্যাঁ, চক্রবর্তী সুদ ও সরল সুদের অন্তরটা, এই যে অন্তরটা ওই মূলধনের 1/25 গুণ বলেছে। ওই মূলধন বলতে মূলধন তো এক্স ধরেছি, তাহলে মূলধনের 1/25 অংশ, তাহলে 1/25 গুণ করে দাও, এই হলো আমাদের শর্তটা। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব? আমাদের আর এর মানটা বের করবো। দেখো এক্স কেটে যাবে, এক্স তো সব জায়গায় আছে, তাহলে এক্স 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 কেটে গেল, থেকে গেল আর, তাহলে আরটাই বেরোবে অ্যান্সার, সুদের হার। তাহলে এখানে আমরা দেখো আমরা 25 দিয়ে যে কাটাকাটি করি, 25 একে 25, 25 400, আর এখানে করতে পারবো 25 400। ওকে, এবার কাটাকাটি। আচ্ছা হ্যাঁ, এবার যদি আমরা বলি যে 4 দিয়ে গুণ করব, তো 4 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে, আচ্ছা আর হ্যাঁ এই আর তো যাই হোক, আমরা এখানে 4 দিয়ে গুণ করলে এটা 2r স্কোয়ার, 2r স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই 100, এভাবে একটু করে দিলাম, আরটা আবার গুণ করে দিলাম। আর এখানে আমাদের 4 কেটে গেছে, তাহলে এখানে থাকবে 2r। ওকে, আর এদিকে 4 দিয়ে গুণ করেছি, এখানে কিন্তু দেখো 1 আছে, তো 4 দিয়ে গুণ করলে 4 এখানে। আচ্ছা এটা কিন্তু কেটে গেলো, দেখো 2r, তাহলে আমাদের থেকে গেল আর স্কোয়ার সমান সমান 400, 4 আর 100 গুণ করে 400, তাহলে এখান থেকে আর এর মানটা 400 বর্গমূল 20 হয়। দেখো অ্যান্সারটা আমাদের হবে 20%। তাহলে আমাদের এই যে বার্ষিক সুদের হার বলেছিল, তাহলে আমি অ্যান্সারটা কত লিখবো এখানে? 20%। এটা হচ্ছে আমরা শূন্যস্থানের অ্যান্সার। দেখো এবার 2 নম্বরটা প্রশ্নটা আছে, x⁸ প্লাস 2x⁴ প্লাস c = 0 সমীকরণটি ড্যাশ সাপেক্ষে দ্বিঘাত। আচ্ছা এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে? আর এখানে দেখো সমীকরণটাকে যদি আমরা একটু সাজাই, এটাকে আমরা x4 পাওয়ারে স্কোয়ার করলাম, যেহেতু দ্বিঘাত পাওয়ারে 2 নিয়ে আসবো। আর এখানে দেখো এটা x4ই আছে, প্লাস c = 0। এখানে যদি দেখো, এখানে বোঝা যাচ্ছে আমাদের যে x⁴ এর সাপেক্ষে কিন্তু দ্বিঘাত সমীকরণ। কী করে? আমরা যদি এটা এখানে আমরা যদি ধরে নিই যে x⁴টা যদি আমরা y নিয়ে নিলাম, তাহলে এখানে দাঁড়িয়ে যাবে y² প্লাস 2y প্লাস c = 0। দেখো এটা আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে কার সাপেক্ষে আমরা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি? x⁴ এর সাপেক্ষে, যেহেতু y-এর মানটা তো x⁴, তো আমরা বলতে পারবো যে এই যে সমীকরণটি x⁴ এর সাপেক্ষে, x⁴ এর সাপেক্ষে দ্বিঘাত। দেখো এবার 3 প্রশ্নটা আছে, ত্রিভুজ ABC সমকোণী, AC অতিভুজ এবং তার মধ্যবিন্দু D। তাহলে এখানে BAC 40 ডিগ্রি হলে DBCর মান কত হবে? আচ্ছা আমরা আগে ছবিটা আঁকি। তবে একটা সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে ওই যে আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো। এখানে আমাদের এই যে AC বাহুটা অতিভুজ বলেছে, তাহলে এটা AC, এটা হচ্ছে আমাদের B কোণ হবে, 90 ডিগ্রি কোণটা B কোণ। এবার বলেছে AC, এই যে বলেছে AC বাহুর মধ্যবিন্দু কিন্তু D বলেছে, যে তার মধ্যবিন্দু D, AC বাহুর মানে অতিভুজের মধ্যবিন্দু D। তাহলে এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে আমাদের D বিন্দু। এবার দেখো BAC 40 ডিগ্রি, BAC মানে এই কোণটা আমাদের 40 ডিগ্রি বলে দিয়েছে। আর DBC তা দেখো আমাদের এখানে যোগ করতে হচ্ছে, তাহলে এভাবে যদি আমরা যোগ করি, তাহলে মধ্যবিন্দুর সঙ্গে আমাদের যোগ করতে হলো এই বিন্দুটা। আচ্ছা এটাকে আমরা ধরো বিন্দু বলে দিলাম, এই জায়গাটাই আমাদের D বিন্দু। তাহলে এই যে DBC এই কোণটা দাঁড়াচ্ছে, এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। দেখো এই কোণের মানটা পাবো কী করে আমরা? আমাদের দেখো এই যে আমাদের একটা ধর্ম আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু দিয়ে যদি আমরা সমকোণ দিয়ে বাহুটা যদি তৈরি করি, তাহলে এই বাহুটা কিন্তু লম্ব হয় এখানে, তাই না? এখানে তোমরা জানবা যে ওডি না, এখানে এটা যে BD। তাহলে এই যে BDটা আছে, BDটা লম্ব হবে কার উপর? ACর উপর। এটা ধর্ম আছে আমাদের, কিন্তু সমকোণ ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু দিয়ে যদি আমরা সমকোণ সংলগ্ন বাহুটা টানা যায়, সরলরেখাংশটা, সেই BDটা হবে আমাদের ACর উপর লম্ব। তো এটা যদি লম্ব হয়ে যায়, তাহলে এই কোণটা আমাদের কত? 90 ডিগ্রি। আচ্ছা এবার দেখো এটা আমাদের বলেছে 40 ডিগ্রি, তাহলে আমরা দেখো আমাদের এই কোণটা আমাদের দরকার, তাই তো? এই কোণটা। আচ্ছা এখানে দেখো এটা যদি দেখো 90 ডিগ্রি ছিল আমাদের, এটা তো সমকোণ, তো এটা আমাদের 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা বের করতে পারবো। তাহলে এটা কত হবে? এটা আছে 90, এটা 40, তাহলে এটা কত হবে? নিশ্চয়ই 50 হবে। এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তাহলে 40 আর এটা 50 হবে। তো এই কোণটা কিন্তু আমাদের 50 ডিগ্রি, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে। তাহলে এটা যদি 50 ডিগ্রি পাই আমরা, তাহলে আমাদের দাঁড়িয়ে গেলো এই কোণটা। তাহলে একটা ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেছে। এবার দেখো এটা তো 90 ডিগ্রি, তাহলে এ যদি 50 ডিগ্রি হয়, তাহলে এ কত হবে? এ বুঝতেই পারছো, এরা দুজন মিলে 90 ডিগ্রি হবে। তাহলে 50 ডিগ্রিতে এ হয়ে যাবে আমাদের 40 ডিগ্রি, তাই না? 40 আর 50 90 ডিগ্রি, আর এদিকে 90 180 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সারটা কিন্তু 40 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে এই যে কোণটা কার মান বের করতে বলেছিল? DBC সমান কত? 40 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। তারের প্রশ্নটা বলছে
কোণের পূরক কোণ সেই কোণটি হলে কোণটির বৃত্তীয় মান হবে। আচ্ছা, কোনো কোণের পূরক কোণ, হ্যাঁ তাই না, কোনো কোণের পূরক কোণ সেই কোণটি। আচ্ছা, এমন একটা কোণ আছে, আমি যদি 45 ডিগ্রি নিই, দেখো তাহলে এমন একটা কোণ নিব, তো এই 45 ডিগ্রি কোণের 45 ডিগ্রি কোণটাই পূরক কোণ হবে। হ্যাঁ, একমাত্র 45 ডিগ্রি আছে, কারণ 45 ডিগ্রি কোণটার সেই কোণটা সেই কোণের পূরক কোণ, কারণ এদের যোগফলটা কত পাবো, 90 ডিগ্রি পাবো। তাহলে আমাদের সেই কোণটা খুঁজতে হবে যে কোনো কোণের পূরক কোণ সেই কোণটিতে, সেই কোণটি কোন কোণ, সেই কোণটি কিন্তু আমাদের 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রির সঙ্গে 45 ডিগ্রি যোগ করি আমরা 90 ডিগ্রি পাবো, একই কোণ। সে নিজেরই পূরক কোণ যাকে বলা হয়, নিজেরই পূরক কোণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো, তাহলে আমাদের সেই কোণটি পেয়ে গেলাম 45 ডিগ্রি। এই 45 ডিগ্রির এবার আমাদের বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে আমরা দেখো, আমরা লিখব 45 ডিগ্রি এর বৃত্তীয় মান, তাহলে বৃত্তীয় মান কী করে পাওয়া যায়? দেখো আমাদের যে আছে যে 45 ডিগ্রিকে তোমরা যদি পাই বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু আমরা বৃত্তীয় মান পেয়ে যাব। কাটাকাটি করো, এটা হবে 45 4 180, তাহলে আমরা পেয়ে গেলাম π/4। আচ্ছা, এখানে যেহেতু এটা রেডিয়ানে বেরিয়েছে, তাহলে এখানে সি দিয়ে দেবা, তাই না, এটা আমাদের হচ্ছে আমাদের একক, তাহলে πc/4 এটা আমাদের অ্যান্সার, πc/4। ওকে। আচ্ছা, এই সূত্রটা আমি বলে দিচ্ছি, এটা কি করে সূত্রটা আসে আমি তোমাদের দেখাই একটু। তোমাদের জানতে হবে যে 180 ডিগ্রি সমান পাই হয় এটা, তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, π/180 ডিগ্রি। তাহলে আমাদের 45 ডিগ্রি বলেছে, 45 ডিগ্রি সমান কত হবে, π/180 ডিগ্রি ইন্টু 45 ডিগ্রি। দেখো ওই জিনিসটা আমরা করেছি একবারে, ঠিক আছে, এই থেকে আসছে। তোমাদের মনে রাখতে হবে 180 ডিগ্রি সমান পাই হয়, ঠিক আছে, 180 ডিগ্রির যে বৃত্তীয় মানটা পাই দিয়ে হয় রেডিয়ানে। ওকে, তাহলে অ্যান্সারটা আমাদের হবে πc/4। দেখো 5 প্রশ্নটা আছে, একটি অর্ধগোলকের, আচ্ছা অর্ধগোলকের বানানটা একটু ভুল হয়েছে, তাহলে অর্ধগোলকের, ঠিক আছে। তো একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক ও ব্যাসার্ধের দৈর্ঘ্য 1/√π আছে। একক হলে s সমান কত হবে? s বলতে গোলকটির, অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল, এসটা যেটা বোঝাচ্ছে, তাই না। তাহলে আমাদের দেখো s সমান বের করতে হবে। তাহলে আমাদের দেখো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্রটা হচ্ছে 3πr²। তা আরটা হচ্ছে আমাদেরকে ব্যাসার্ধ বলে দিয়েছে 1/√π, এটা হচ্ছে আমাদের আর, তার স্কোয়ার 3πr²। তাহলে এটা তোমাদের জানতে হবে। দেখো অর্ধগোলক যদি আমরা তৈরি করি, এই যে দেখো, আচ্ছা এভাবে করে বানালাম একটা বাটি, যেভাবে তোমরা দেখছো বাটিগুলো, মুড়ি খাওয়ার বাটি, ঠিক আছে। তাহলে এটা আমাদের হলো অর্ধগোলক। দেখো সম্পূর্ণ যদি গোলক বলি ফুটবলটা, হ্যাঁ, সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র πr²। তাহলে এই যে বক্রতলটা যদি বলি এই তলটা, তাহলে অর্ধেক হবে, এটা হবে 2πr²। আর উপরে যে তলটা আছে বৃত্তাকার গোল, তাহলে তার আবার ক্ষেত্রফলের সূত্র হবে কত, তার আবার হয় বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr²। তাহলে এরা দুজন যোগ করে আমাদের হবে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা, এই তলটা নিয়ে, তার সমগ্রতলের ক্ষেত্রফলটা হবে 2πr², সরি 2π না, হ্যাঁ 2πr² প্লাস πr²। তাহলে এখানে যোগ করে কত আসবে, 3πr²। এটা হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে যেহেতু আমাদের আর এর মানটা বলেছে এটা 1/√π, তা আমরা আর এর জায়গায় বসিয়ে দিয়েছি 1/√π। তাহলে এটা সরল করা, আমাদের অ্যান্সার চলে আসবে 3 × পাইটা পাই রেখে দিলাম, আর এটা 1 হবে, আর এটা তো স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তাহলে আমরা পাই পেয়ে যাবো, পাই কেটে গেল। তাহলে দেখো আমাদের শুধু 3 চলে আসলো অ্যান্সারটা। তাহলে এসের মানটা আমরা পেয়ে গেলাম 3 বর্গ একক। দেখো 6 প্রশ্নটা বলছে, একটি বৃহত্তর সূচক কর্মযৌগিক পরিসংখ্যার বক্ররেখাটি বৃহত্তর সূচক ড্যাশ বলি। আচ্ছা, এখানে দেখো বৃহত্তর সূচক কর্মযৌগিক পরিসংখ্যার যে বক্ররেখাটিকে বৃহত্তর সূচক অজাইব বলা হয়। এখানে অ্যান্সারটা হবে অজাইব, অজাইব, তাই না। দেখো আমরা তোমাদের বলেছি পাতা, পেজ নাম্বার তোমরা চলে যাবা 352 পাতায় চলে যাও, 352 পাতায় আমি বই থেকে দেখাচ্ছি। দেখো এই যেটা বলেছে বৃহত্তর সূচক কর্মযৌগিক, তাহলে এখানে চলে এসো, আমাদের এই যে আছে দেখো বইটাতে, এই যে বৃহত্তর সূচক কর্মযৌগিক পরিসংখ্যা যে আমরা বক্ররেখাটা পেয়েছি, তাহলে এই রেখাটাকেই বলা হয়, এই যে রেখাটাকে অজাইব বলা হয়। দেখো অজাইব, বৃহত্তর সূচক যেটা অজাইব। ওকে,
এবার আমরা 3-এর প্রশ্নগুলো চলে আসলাম। 3-এর প্রশ্নগুলো আছে সত্য মিথ্যা টাইপের প্রশ্ন, কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে। তাহলে এখানে দেখো 3-এর একটা কী বলেছে, অংশীদারি কারবারে মূলধন স্থির থাকলে লভ্যাংশ মূলধনের সঙ্গে সমানুপাতিক থাকে, এটা কি সত্য কথা হবে? এখানে দেখো আমাদের মূলধনটা স্থির আছে, ধরো এ আর বি দুজন ব্যক্তি আছে। এ ধরো আমাদের দিল 10,000 টাকা আর এ দিল আমাদের 15,000 টাকা। এভাবে দুজন নিয়ে ব্যবসা চালু করছে, এদের মূলধনটা ফিক্সড। এবার দেখো এদের যে লভ্যাংশটা মূলধনের সঙ্গে, লভ্যাংশ কী হবে মূলধনের সঙ্গে সমানুপাতে, যার যেরকম মূলধন হবে তার সেরকম লভ্যাংশ। এদের যদি মূলধন বাড়ে, তাই না, তাহলে কী হবে লভ্যাংশ বাড়বে। আর মূলধন যদি কম হয় এদের, মানে যার যত বেশি লভ্যাংশ তার তত বেশি কিন্তু যার যত বেশি মূলধন হবে তার তত বেশি কিন্তু কী হবে লাভ হবে। তাহলে এখানে মূলধন বেশি হলে তার লাভ বেশি হয়। তাহলে দেখো এখানে লভ্যাংশটা মূলধনের সঙ্গে কী হবে সমানুপাতে, মানে বাড়ছে। তাহলে আমাদের এটা কিন্তু সম্পর্কটা সত্যই বলেছে। তাহলে এখানে অ্যান্সারটা হবে সত্য। দেখো এবার 2 নম্বরটা বলছে a/2 = b/3 = c/4 হলে a/2 b/2 c 4:3 3:2, এটা কি হবে আমাদের? আচ্ছা, আমরা এখান থেকে আমরা এদের নিয়ে a/2 b/2 c বের করে দেখবো, যদি এটা চলে আসে তাহলে সত্য, না আসলে মিথ্যা। তাহলে আমরা কী করবো, এদেরকে যদি আমরা কে ধরে নিই, তাহলে দেখো a/2 আছে, b/3 আর c/4, এদেরকে তোমরা কে ধরে নাও। ওকে, তাহলে এখানে এর মানটা কত হবে 2k, b এর মানটা বের হবে 3k আর c এর মানটা বের হবে 4k। এবার দেখো a/2 b/2 c আমরা বের করছি, এটা কত, এটা 2k, a/2 b হচ্ছে 3k, a/2 c হচ্ছে 4k। তাহলে এখানে দেখো কে তোমরা কেটে দিতে পারবো। তাহলে আমাদের আসছে 2:3 3:4। তো এটা কি মিলেছে? না, কিন্তু দেখো এটা মিলেনি, কিন্তু আমাদের এটা 2:3 3:4, এটা আছে 4:3 3:2। যখন আমাদের মিলেনি তাহলে অ্যান্সারটা মিথ্যা হবে। তাহলে এটা আমাদের আছে মিথ্যা। দেখো এবার 3 নম্বর প্রশ্নটা বলছে কোনো বৃত্তের দুটি যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা সমান্তরাল হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের তোমরা বইতে চলে যাবা p-63 পাতায়, আমি একটা দেখাচ্ছি, একটা প্রয়োগ আছে আমাদের ক্লাস 10-এ। তাহলে যে প্রয়োগটা লক্ষ্য করো কী বলছে, যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। এখানে কি বলেছে, সমান্তরাল বলেছে, সমান্তরাল তো হবে না, সমদূরবর্তী হবে। তাহলে এখানে কিন্তু যেটা বলেছে সমান্তরাল হবে, এটা অ্যান্সারটা কিন্তু আমাদের মিথ্যা বলেছে। তাহলে এখানে কী লিখবো, মিথ্যা লিখবো। 4-এর প্রশ্নটা বলছে একটি কোণ থিতা এর জন্য cos θ = 7/4 হতে পারে। দেখো আমরা cos θ বাংলাটা কি জানি, cos θ বাংলাটা যদি তোমরা বলো তাহলে এটা হবে ভূমি বাই অতিভুজ, এটা তো আমাদের জানতে হবে। ভূমি অতিভুজের অনুপাতটাই হয় cos θ। এবার দেখো আমাদের কিন্তু এখানে অতিভুজটা হয় বড় ভূমির চেয়ে, আমরা জানি সমকোণ ত্রিভুজের অতিভুজ বড়, বৃহত্তম বাহু। তাহলে এই যেটা বড় মান এটা ছোট মান, তাই না? তাহলে এটা আমাদের কী আসছে, 1-এর চেয়ে ছোটো ভগ্নাংশ। তাহলে এটা কিন্তু আমাদের 1-এর চেয়ে ছোটো আসছে। কিন্তু এটা কি দ্বারা আছে দেখো তো, cos θ যেটা বলেছে 7/4, এই মানটা উপরে 7 আছে, এটা তো 1-এর চেয়ে বড় দাঁড়াচ্ছে। তাহলে দেখো 1-এর চেয়ে বড়, এটা তো আমাদের হতে পারে না, এটা তো আমাদের ভুল। তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা আমাদের মিথ্যা হয়ে যাবে এটা। তাহলে আমরা অ্যান্সার লিখে দেবো মিথ্যা। দেখো 5-এর প্রশ্নটা বলছে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা × √3। আচ্ছা, আমরা দেখব শঙ্কুর ব্যাসার্ধ কত বেরোচ্ছে। তা আমাদের যদি আমি শঙ্কু বলি একটা, দেখো শঙ্কুর ছবিটা হয় এভাবে করে, এভাবে এদিকে যোগ করবা, এটা আমরা ব্যাস নিলাম ভূমিটা, আর শঙ্কুর উচ্চতা হচ্ছে এই যে, এখানে কি বলে দিয়েছে আমাদের সত্যটা, শঙ্কুর তির্যক উচ্চতা উচ্চতার দ্বিগুণ, তাই না, উচ্চতার দ্বিগুণ, উচ্চতাকে আমরা এইচ নিলাম, উচ্চতা এইচ, তাহলে তির্যক উচ্চতা কী হবে, দেখো উচ্চতা যদি এইচ হয় তার তির্যক উচ্চতা দ্বিগুণ বলেছে, তার তির্যক উচ্চতা হয়ে যাবে 12 না, উচ্চতার দ্বিগুণ মানে এইচের দ্বিগুণ, তাহলে 2h, তাহলে তির্যক উচ্চতা আমাদের হয়ে গেল 2h। ওকে, ব্যাসার্ধ তো আমরা আর ধরে নিলাম। এবার আমরা দেখো এই শর্ত থেকে এটা তো আমাদের সমকোণী ত্রিভুজ ABC, সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি কোণটা, তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে উচ্চতা h স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা আর এর মানটা ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা যদি আর স্কোয়ার বের করি তাহলে এটা দাঁড়া যাবে, এটা আমাদের হবে 4h স্কোয়ার, আর এটা এইদিকে আসলে পরে -h স্কোয়ার।
তাহলে আর স্কোয়ার সমান সমান এটা 3h স্কোয়ার, তাহলে আর সমান সমান √3h স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা √3টা থেকে গেল, কিন্তু এইচটা বেরিয়ে আসবে। তাহলে আমরা এটা বলতে পারবো এইচটা হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা গুণিত √3। তো দেখো ব্যাসার্ধ বলেছিল উচ্চতা গণিত √3, তো সেটাই এসেছে। তাহলে এই কথাটা আমাদের সত্য, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে গেল আমাদের সত্য। দেখো 6 প্রশ্নটা বলছে প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যমান n+1 বলে দিয়েছে। আচ্ছা, আমাদের প্রথম 2n+1 সংখ্যক সংখ্যা আছে, মোট সংখ্যা আছে 2n+1। আচ্ছা, এটা দেখো আমাদের এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলেছে, তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো আমরা কি জানি, তাহলে এখানে nটা বলেছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা বলবো যেহেতু n একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। n আমাদের কি একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4 চলবে, 1 2 এভাবে চলবে, 1 2 3 চলছে সংখ্যাগুলো। কত দূর চলছে? 2n+1 অবধি চলছে, এই যে এতগুলো সংখ্যা আছে আমাদের। আচ্ছা, এখানে দেখো তাহলে আমাদের প্রথম সংখ্যাটা কত আছে? প্রথম সংখ্যাটা হচ্ছে 1, তাহলে প্রথম সংখ্যা আমাদের কত? 1। আর শেষ সংখ্যা আমাদের এখানে প্রথম সংখ্যা জানতে হবে, আর শেষ সংখ্যাটা জানা আছে আমাদের 2n+1, ঠিক আছে। প্রথম সংখ্যার শেষ সংখ্যা জানা আছে। এবার দেখো মধ্যমা আমরা বের করতে পারবো। এখানে দেখো এই যে সংখ্যাটা আছে শেষ সংখ্যাটা, এটা আমাদের কিন্তু বিজোড় সংখ্যা, এখানে লিখে দেবো এটা বিজোড়, এটা হচ্ছে আমাদের একটা বিজোড় সংখ্যা, তাই না। টোটাল সংখ্যাটা, মোট যে সংখ্যাটা আছে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এটা যদি বিজোড় সংখ্যা হয়, তার মধ্যে দেখো মধ্যমা যে বের হবে, মধ্যমাটা বের হবে, মধ্যমা পাওয়ার সূত্র আছে 1/2। মধ্যমা বলতে মধ্যবর্তী সংখ্যাটা, ঠিক আছে, এই সংখ্যাগুলোর মধ্যবর্তী সংখ্যাটা তাকে বলা হয় মধ্যমা। তাহলে মধ্যমার যে সূত্রটা 1/2 প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, এটা আমাদের কিন্তু সূত্র, লিখে দিলাম তোমাদের সূত্রটা। প্রথম সংখ্যা শেষ সংখ্যা যে জানা থাকে, আর যদি টোটাল সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয়, সংখ্যার যতগুলি সংখ্যা আছে, তাহলে মধ্যমা বের করার সূত্রটা হচ্ছে এটা। তার প্রথম সংখ্যা তো 1, আর শেষ সংখ্যাটা আছে 2n+1। তাহলে এখানে দেখো এটা 1 1 যোগ করে আমরা 2 পেয়ে যাবো, এটা 2n। তো এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে এটা থেকে যাবে আমাদের, এটা হবে 1+n, 2 2 কেটে গেল। আচ্ছা, 1+nটাকে আমরা n+1 লিখে দিই। দেখো আমাদের যেটা মধ্যমা বলেছিল n+1ই বলেছিল, তাহলে কথাটা আমাদের এখানে সত্য লিখে দেবো অ্যান্সারটা, তাই এটা আমাদের কিন্তু সত্য হয়ে গেল অ্যান্সার, সত্য। দেখো এবার আমরা 4 প্রশ্নগুলো চলে আসলাম। 4 প্রশ্নগুলো এসিকিউ প্রশ্ন আছে, এসিকিউ এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। তাহলে এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর পেয়ে যাবা। তো চলো আমরা দেখে নিই 4-এর একটা। 4-এর একটা বলেছে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ কত হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের সুদটা আসলের এত অংশ বলেছে, তাহলে আসলটাকে আমরা x ধরে নিলাম, আসল হচ্ছে x, তাহলে সুদ কত হবে? আসলকে আমরা p ধরবো আর সুদকে i ধরবো। তাহলে সুদটা হবে আমাদের, দেখো আসলের 1/16 অংশ, তাহলে এটা হয়ে গেল আমাদের সুদ। তাহলে আমাদের দেখো সূত্র কি জানি? সূত্র জানি আমরা i = p/r/100, এটা হচ্ছে আমাদের সরল সুদের সূত্র। i তো পেয়ে গেছি x গুণিত 1/16, pটা x, টিটা দেখো বার্ষিক বলেছে, বার্ষিক বলতে 1 বছর ধরে নিবা তোমরা, 1 বছরে। আর r-এর মানটা আমরা বের করবো এখান থেকে, তাহলে এই যে 100টা, এদিকে x কেটে দাও। আচ্ছা, তোমরা এখানে দেখো, এখানে তোমরা r-এর মানটা পেয়ে যাবা, r সমান পাবা, এটা 100টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে 100/16, ঠিক আছে, এটা আমাদের r-এর মান। আচ্ছা, এবার দেখো এখানে 8 মাসের 690 টাকার সুদ চেয়েছে, তাহলে আমরা 8 মাসের সুদ বের করব। 8 মাসের সুদ। আচ্ছা, 8 মাসের সুদ মানে কি জানি? p/r/100, এটা আমাদের সূত্র। তাহলে দেখো p হচ্ছে কত? p তো আসল, যেটা আমরা x টাকা ধরে নিয়েছি, না সরি, এখানে আসলটা কিন্তু এটা, তাই না, এটা যে এই ক্ষেত্রে, তাহলে আসলটা হচ্ছে আমাদের এখানে 690 টাকা। আর টিটা দেখো এখানে
টিটা আমাদের 8 মাস, দেখো 8 মাসকে বছর করতে হবে, এই জায়গায় আমাদের কিন্তু বছরে থাকবে টিটা সবসময়। তাহলে 8 মাসকে যদি বছরে করো তাহলে তাকে মাসকে 12 দিয়ে ভাগ করো, তাহলে বছরে চলে আসবে। তাহলে এটা হয়ে গেল আমাদের বছর। তাহলে এটা কাটাকাটি করো, 4 দিয়ে 8, 4 3 12, তাহলে 2/3 বছর। ওকে, আমরা 8 মাসকে বছরে কনভার্ট করলাম, তাহলে এখানে 2/3 লিখে দাও। আর আরের মানটা কিন্তু বের করে রেখেছি, আরটা হচ্ছে 100/16, আর এই যে নিচের 100টা আমরা 1/100 করে দিলাম। ওকে, এটা সরল করে আমাদের অ্যান্সার আসবে। তাহলে এখানে আমরা 100 কেটে দিলাম, এখানে 2 8 16 করলাম আমরা। আচ্ছা, এটাকে দেখো 3 দিয়ে একটু কাটাকাটি করি, 3 দিয়ে 6, 3 3 9 আর 0। এবার 8 দিয়ে একে কাটাকাটি করো, দেখো 8 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে ধরো আমরা এখানে আগে এক কাজ করি, আমরা একটু এখানে লিখি মানটা 230 উপরে আর নিচে 8। আচ্ছা, আমরা 2 দিয়ে করি কাটাকাটি, 2 1 2, আবার 2 1 2, 2 5 10, এখানে 2 4 8, তাহলে আমাদের আসলো 115/4। তো এটাকে একটু ভাগ যদি করো তোমরা, তাহলে ভাগটা পাবা এখানে 4 2 8, তাহলে এটা আমাদের নামবে কত 3 5 4 8 32, তাহলে আমাদের এটা নেমে গেল 2, আবার 3 নেমে গেল, দশমিক নিয়ে নাও, দশমিক নিয়ে আমরা 0 করে দেবো, ঠিক আছে। আবার 30, তা আমরা করবো 4 7 28, এখানে 28, এবার আমাদের নেমে যাবে দেখো 2, দশমিক নিয়ে 0, 4 5 20, 4 5 20, দেখো সুদের মানটা আমরা পেয়ে গেছি 28.75 টাকা, ঠিক আছে। এটা টাকা আমাদের অ্যান্সার, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো 2 প্রশ্নটা কি বলছে, মনোহরপুরের বর্তমান জনসংখ্যা 10,000 জন, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? সমাহার বৃদ্ধির অঙ্ক আছে, তাহলে আমরা এটা অ্যান্সার দিয়ে লিখব 2 বছর পর জনসংখ্যা হবে। দেখো সূত্রটা তোমরা জেনে রাখবা, p+1+r/100⁴ এটা সমাহার বৃদ্ধির সূত্রটি এখানে কাজে লেগে যাবে। এখানে পি বলতে যেটা বর্তমান জনসংখ্যা ছিল, বর্তমান জনসংখ্যাটাকে আমরা পি ধরব এই ক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে 10,000, আর 1+r বলতে কত হারে বৃদ্ধি পাচ্ছে 3%, 3/100, আর n বলতে সময় 2 বছর। এটা সরল করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানে 10,000 দিয়ে দাও, এটা হচ্ছে 10,000, আর এখানে দেখো এটা হবে আমাদের 103/100, একে ডবল হবে, স্কোয়ার আছে বলে 103/100 আর 103/100, ঠিক আছে। এতজন জনসংখ্যা আসবে আমাদের। এখানে দেখো 2 শূন্য কাটালাম, আবার 2 শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো 103 গুণ করো, তাহলে এটা হয়ে গেল 9 0 3 0 0 1, সরি এটা আমাদের শূন্যই হবে, আর এখানে 3 0 1, এটা 9 0, এটা আসবে আমাদের 6 0, এটা 1, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল 10609। এতজন জনসংখ্যা হবে 2 বছর পরে। দেখো 3 প্রশ্নটা আছে, যদি x² + 7x + m = 0 এর বীজদ্বয় দুটি ক্রমিক অখণ্ড সংখ্যা হয় তবে m এর মান নির্ণয় করো। আচ্ছা, দীঘার সময় কিন্তু দেওয়া আছে, বীজ দুটি বলেছে ক্রমিক অখণ্ড সংখ্যা। দেখো ক্রমিক অখণ্ড সংখ্যা মানে কি, তাহলে একটা 2 হলে আবার ক্রমিক বলেছে, পরেরটা 3 হবে, তাই না, পরপর সংখ্যা হবে আমাদের। আর অখণ্ড সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাগুলোকে বলবো অখণ্ড সংখ্যা। তাহলে এখানে দেখো আমরা যদি বীজ দিয়ে ধরি বীজদ্বয়, একটা n নিব, তাহলে একটা হবে n+1, ঠিক আছে। যেহেতু ক্রমিক আছে একটা বেড়ে যাবে, একটা n হলে একটা n+1 হবে আমাদের। আচ্ছা, এবার দেখো আমরা করব কি, বীজদ্বয়ের যোগফল বের করব। বীজদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে -c/a, তাহলে দেখো এখানে -7/1, তাহলে আমরা দেখো এটা এখান থেকে আমরা 2n+1, আচ্ছা 1টাকে আমরা ওদিকে পাঠিয়ে দিই, তাহলে 1টা ওদিকে পাঠিয়ে দিলে পরে -1 -8 কাটাকাটি করব, তাহলে আমরা এখানে n এর মানটা বের করলাম -4। এবার আমরা করব বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল হচ্ছে n, অতএব n × n+1, এই যে দুটি বীজের গুণফল, সেটা c/a। c কত আছে, c হচ্ছে আমাদের m, আর a তো 1,
তাহলে এখানে মানটা বসাও, এনের মানটা -4 প্লাস 1, এটা এম। তাহলে এটা দেখো এম সমান সমান এটা -4 ইন্টু এটা -3 পেয়ে যাচ্ছ। তাহলে এম এর মানটা কত পেয়ে যাচ্ছ, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার আমরা +12 মানে 12 পেয়ে গেলাম। তাহলে এম এর মান হচ্ছে 12, এটাই আমাদের অ্যান্সার। 4 প্রশ্নটা আছে x - 1/x = 3√2 হলে s² + 1/s² এর মান কত। আচ্ছা আমরা দেখো এখানে সরল করে আমরা এর মানটা পেয়ে যাব। প্রথমে আমরা ওই পক্ষে বর্গ করে দিই, +x তার হোল স্কোয়ার সমান দেব, আর এটা আছে 3√2 তার হোল স্কোয়ার। এখানে a - b তার হোল স্কোয়ার সূত্র ফেলো, a² - 2ab + b²। আর এটা কত হবে, এটা বর্গ ভাঙালে 9, আর এটা হবে দেখো 2 হয়ে যাবে এটা। আর এখানে দেখো x তো কেটে যাচ্ছে, তাহলে s² প্লাস এটাকে আমরা এখানে লিখি 1/s² হবে এটা। এখানে 9 দিয়ে 18, আর -2 দিকে গেলে পরে +2, তাহলে এটা কত চলে আসলো, এটা আমাদের 20 চলে আসলো। এটাই আমাদের অ্যান্সার। 5 প্রশ্নটা বলছে পাশের চিত্রে, পাশের ছবি দেওয়া আছে, এটা প্রশ্নের ছবি দেওয়া থাকবে তোমাদের। পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং BOA বৃত্তের ব্যাস, ঠিক আছে, কেন্দ্র ও BOA বৃত্তের ব্যাস, বৃত্তের P বিন্দুতে, এই যে P বিন্দুতে আছে অঙ্কিত স্পর্শক অঙ্কন হয়েছে। দেখো স্পর্শটা এখানে পিটি দেখতে পাচ্ছি। স্পর্শক বর্ধিত BA-কে, এই যে বর্ধিত BA-কে T বিন্দুতে ছেদ করেছে, মানে স্পর্শকটা আর এই যে একে বাড়ানো হয়েছে, তাই না, কোনটা BA বাহুটা সেটা T বিন্দু গিয়ে ছেদ করেছে। আচ্ছা এখানে বলে যে PBO 30 ডিগ্রি হলে PBO এই কোণটা দেখো 30 ডিগ্রি আমাদের হলে PTA মানে এই কোণটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে, এটা কত হবে। তাহলে দেখো তো আমরা দেখো এটা OB আর OP এই দুটো বাহু কিন্তু সমান, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা লিখতে পারবো OB = OP, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা তাহলে আমাদের দেখো দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে কোণটার নাম এটা PBO, যেটা নাম দেওয়া আছে PBO = কোণ পেয়ে যাবো ওটা, এটা আমরা OPB বলে দিলাম। তাহলে কত পেয়ে যাবো আমরা 30 ডিগ্রি, এই কোণটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। ওকে 30 ডিগ্রি। আচ্ছা এবার দেখো আমরা এই যে কোণটা আছে স্পর্শক, এই কোণটা আমরা কিন্তু বের করতে পারবো কী করে। এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে, যেহেতু দেখো স্পর্শকের উপর কেন্দ্রগামী যে সরলরেখাটা লম্ব হয় এটা, তাই না। আমরা লিখব যেহেতু PT স্পর্শক, তাহলে অতএব বলতে পারবো এখানে OPটা লম্ব PT, ঠিক আছে। স্পর্শকের উপর কেন্দ্রগামী সরলরেখাটা কী হয়, কেন্দ্রগামী যে ব্যাসার্ধটা সেটা লম্ব হয়, এটা আমাদের একটা উপপাদ্য আছে, এটা জানতে হবে তোমাদের। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম, দেখো তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে এই যে কোণ OPTটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। ওকে আচ্ছা এবার দেখো এবার এই কোণ পেয়ে গেছি, এই কোণ আর যে বড় কোণটা আছে যেটা হবে আমাদের BPT, এই যে বড় কোণটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম BPT 90, 30 আর 90 যোগ করলাম, তো এটা কোথায় গেল আমাদের 120 ডিগ্রি, তাই না, BPT 120 ডিগ্রি। আচ্ছা এবার দেখো এই যে ত্রিভুজটা লক্ষ্য করো, BPT ত্রিভুজটা, তাহলে BPT ত্রিভুজে আমরা দুটো কোণ জানি, এই কোণটা আর এই কোণটা, তাহলে এই যে যেটা বের করতে বলেছে আমাদের T কোণটা, এটা কিন্তু বেরিয়ে আসবে। তা আমরা লিখব ত্রিভুজ B দিলাম BPT, ত্রিভুজ BPT এর কোন কোণটা আমরা বের করবো, যেটা অ্যান্সার চেয়েছে PTA। তাহলে আমরা যদি বলি PTA কোণটা, এটা হবে 180 ডিগ্রি বিয়োগ এই দুটো কোণের যোগফল বাদ দিব, মানে আমাদের পেয়েছি BPT কোণটা 120 ডিগ্রি যোগ আর এটা 30 ডিগ্রি। ত্রিভুজের ধর্ম দুটো কোণ জানা হয়ে গেছে, তা 3 নম্বর কোণটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো 180 ডিগ্রি আর এটা যোগ করা, এটা পেয়ে যাচ্ছে 150 ডিগ্রি। তাহলে 180 থেকে 150 বাদ দিলে কত হবে 30 ডিগ্রি, তাহলে এটাই আমাদের অ্যান্সার 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই জায়গাটা কত পেয়ে গেলাম, অ্যান্সারটা 30 ডিগ্রি পেয়ে গেলাম, এটা একটু দিয়ে দিই আমরা, হয়ে গেল অ্যান্সারটা। দেখো 6 প্রশ্নটা কী বলছে কোণ CAB 90 ডিগ্রি, CAB এই কোণটা আমাদের 90 ডিগ্রি বলে দিয়েছে, আর ACB
এসিবি এই কোণটা আর বিএডি, তাই না? এই যে এই কোণটা আর এই কোণটা সমান বলে দিয়েছে। ওকে, আচ্ছা এসির মানটা বলে দিয়েছে, এটা এসিটা বলেছে 8, এবিটা আছে এদিকে 16, আর এডিটা আবার বলে দিয়েছে, এই যে এডিটা কত বলেছে 3, এডিটা 3 বলে দিয়েছে। তাহলে বিডির মানটা, এর মানটা আমাদের দরকার, যে বিডিটা কত হবে। তাহলে আমরা দেখো আমরা করব কি, আমরা দুটো ত্রিভুজ তুলছি। আমরা প্রথম ত্রিভুজটা যে এবিসি ত্রিভুজটা নিব, ত্রিভুজ, এটা অ্যান্সার দিলাম, ত্রিভুজ এবিসি, আচ্ছা সরি এবিসি লিখবো আমরা, এবিসি ও ত্রিভুজ। এবার এই ত্রিভুজটা নিই আমরা, এটা এডিবি নিব বা এবিডি, এই দুটো ত্রিভুজের দেখো আমরা কি পাচ্ছি। আমরা দেখো বি কোণটা দুজনারই আছে, বি কোণ সমান সমান বি কোণ, ঠিক আছে? এই বি কোণটা দুজনারই। আর 2 নম্বরে দেখো, 2 নম্বরে আমরা বলতে পারবো এই যে এই কোণটা বিএসিটা যেটা বলেছে আমাদের, বা সিএবি, এটা 90 ডিগ্রি। আর এই ত্রিভুজে দেখো যে এই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। তাহলে আমরা এই কোণটার নাম আমরা কি দেব, এটা হবে আমাদের এডিবি দিয়ে দাও। দেখো এই চিহ্নটা আমাদের দিয়েছে, চিত্রে দেওয়া আছে, এই চিহ্ন দিয়ে আমরা বুঝে নেব এটা আমাদের 90 ডিগ্রি আছে। তাহলে এডিবি এটা হবে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো দুটো ত্রিভুজের আমরা কোণ সমান পেয়েছি 2 যারা, তাই না? তা দুটো ত্রিভুজ থেকে আমরা যদি এরকম দুটো শর্ত পাই কোণ সমান, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য ত্রিভুজ বলবো। তাহলে ত্রিভুজ এবিসি সদৃশ্য চিহ্ন এভাবে দেবা, ত্রিভুজ এবিডি। তাহলে দুটো ত্রিভুজ সদৃশ্য। এবার দুটো ত্রিভুজ সদৃশ্য হলে তাদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হয়। দেখো অনুরূপ বাহু যদি আমরা বলি, এটা বলবো এসি বাই এবি করলাম, এসি বাই এবি সমান সমান আমরা করব এডি বাই ডিবি, যার মান দরকার, বা বিডি বলে, এটা আমি বিডি বলেছি, এই যে বিডি আমরা বলে দিলাম। চলো মানটি বসাও, আমরা এখান থেকে বিডির মান বেরিয়ে আসবে এসি। মানে আমরা যেটা করলাম দেখো, এটা এই যে অনুরূপ বাহু, এই অনুরূপ বাহু বাই এই যে অনুরূপ বাহু, দেখো এরা অনুরূপ বাহু আছে, এভাবে দেখো দুটো অনুরূপ বাহু এক জায়গায় মিলে যাবে বাহুগুলো। তাহলে সদৃশ্য ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলোর অনুপাতগুলো সমান হয়। এবার আমরা মানগুলো বসাবো, এসির মানটা আছে 8, আর এবির মানটা আমাদের 16, এখানে এডির মানটা দেওয়া আছে 3, আর বিডি তো আমাদের বের হবে। তাহলে এখানে আমরা 8 দিয়ে 16, 8টাকে 8 দিয়ে 16, আচ্ছা আমি এখানে দেখাই। তাহলে এদিকে দাঁড়িয়ে গেল 1/2, আর এখানে আমাদের 3/বিডি আছে। তাহলে এখান থেকে আমরা বিডি কত পেয়ে যাব, 3 দিয়ে 6। তাহলে এই যে আমাদের অ্যান্সার, বিডির মান হচ্ছে 6, তাই না? সবগুলো সেমি আছে, তাহলে এখানে একটু সেমিটা লিখে দিই আমরা, 6 সেমি অ্যান্সার। চলো 7 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব কী বলছে। দেখো PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা আমি আগে ছবিটা তৈরি করে তোমাদের বলবো। আমি আগে বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে আমরা বৃত্ত আঁকবো আগে একটা। তাহলে আমরা দেখো আমরা এই যে আমরা একটা বৃত্ত আঁকলাম। তাহলে দেখো আমরা যেহেতু PQRS আর বাহু দুটো বর্ধিত করবে, তাহলে এটা PQ এভাবে হবে, বাহু দুটোকে আমরা এভাবে দেখালাম, আর একটা এভাবে দেখালাম, এই যে এভাবে দেখালাম, ঠিক আছে? তাহলে দেখো এটা নাম দিব, আগে যোগ করে দিই, এটা চতুর্ভুজটা, বৃত্তস্থ চতুর্ভুজটা আমরা আগে তৈরি করে নিই। তাহলে PQ, এটা আর এটা S, যেটা বলেছে দেখো PQRS আর বাহু দুটিকে বর্ধিত করায় T বিন্দুতে মিলিত হলো। তাহলে এদের বাড়াবো আমরা, এদের বাড়িয়ে এভাবে বাড়িয়েছে আর এভাবে বাড়িয়েছে, ঠিক আছে? এখানে কথা T বিন্দুতে মিলিত হয়েছে, এটা T বিন্দুতে। আচ্ছা এবার দেখো বৃত্তটির কেন্দ্র ও, প্রথম আমাদের একটা কেন্দ্র আছে ও, এটা ও কেন্দ্র, আর POQ 110 ডিগ্রি। আচ্ছা এই কোণগুলো আমরা যুক্ত করব, তার আগে আমি বলে দিই, এই যে যার মান বের করতে বলেছি RQS, দেখো RQS, তাহলে আমাদের কিন্তু QSটা যুক্ত করতে হচ্ছে। তাহলে QSটা আমরা যোগ করে দিলাম, দেখো এই যে QSটা আমরা যোগ করলাম, এটা ভালো করে এটা যোগ করি, ব্যাকা হয়ে গেছে, এই যে দেখো। তাহলে আমাদের এই জায়গায় আমাদের কেন্দ্রবিন্দুটা পড়বে, ঠিক আছে? দেখো কেন্দ্রবিন্দু যেটা পড়বে POQ বলেছে, POQ। তাহলে এটা আমরা যদি ও নাম দিয়ে দিই, তাহলে এই যে প্রথম থেকে দেখো আমরা এই যে কোণ RQS বলেছিল বলে কিন্তু আমরা যুক্ত করতে পারলাম, ঠিক আছে? কোণ যেভাবে বলবে সেভাবে যুক্ত করব। আচ্ছা RQS আমরা করে নিয়েছি। এবার যেগুলো বলেছে POQ, তাহলে POQ আমাদের বলেছে এটা 110 ডিগ্রি, আর
তাহলে কিউ ও আর, তাহলে এদিকে যোগ করি, এটা নাম দিলাম, ওটা এখানে করে দিলাম। এই যে দেখো, তাহলে এই কোণটা আমাদের বলেছে 60 ডিগ্রি। এবার তারপরে বলেছি আর ও এস মানে এই কোণটা, তাহলে এই কোণটা আমাদের বলেছে 80 ডিগ্রি। 80 ডিগ্রি হলে পরে আর কিউ এস, দেখো আর কিউ এস এই যে কোণটা, এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। আর কিউ টি আর মানে এই কোণটা, এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। এই দুটো কোণের মান বের করবো। তো দেখো আমরা কীভাবে পাবো, আমরা তো আগে দেখতে পাচ্ছি এই কোণটা পেয়ে যাচ্ছি। দেখো এই যে এস আর বৃত্তচাপ আছে, এই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, হ্যাঁ, আর ও এসটা কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণটা হচ্ছে দেখো আর কিউ এস, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণে বৃত্তস্থ কোণের অর্ধেক হয়, তাহলে এটা আমরা 80 হলে এটা কত হবে, এটা 40 হয়ে যাবে। আমরা একটা পেয়ে গেলাম। তো আমরা এখানে লিখব একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে দেখো এবার আমরা ওই যে কোণটা যেটা বের করতে বলেছে আর কিউ এস, এখানেও আছে দেখো আর কিউ এস, কোণ আর কিউ এসটা আমরা পাবো হাফ কোণ আর ও এস। এর মানটা দেখো, এটা মান দেওয়া আছে আমাদের 80 ডিগ্রি, কেটে দাও, এটা পেয়ে গেলাম 40 ডিগ্রি। তাহলে এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার বেরিয়ে গেল। ওকে, প্রথমে অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমরা এটা বের করব। আচ্ছা, এটা পাওয়ার জন্য আমরা দেখো প্রথমে কী করবো, এই কোণটা আগে বের করি। এটা পাবো কী করে, লক্ষ্য করো, আমাদের ও কিউ আর ও পিটা একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে দেখো একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয়, তাহলে এই দুটো কোণ কী হবে, এরা সমান হবে এরা। তাহলে এটা আমরা যদি এক্স হয়, তাহলে এটা আমাদের এক্স হবে। আচ্ছা, আমরা এই ত্রিভুজ থেকে আমরা বলি ত্রিভুজ পি ও কিউ এর এক্স যোগ 110 ডিগ্রি, তিনটা কোণের যোগফল আমরা 180 ডিগ্রি দেখালাম। তাহলে এখান থেকে 2x, এটা ওইদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা কত পাবো, 70 ডিগ্রি। তাহলে এক্সের মানটা 70 অর্ধেক 35 ডিগ্রি। ওকে, তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম, এক্সের জায়গায় আমরা লিখে দেবো 35 ডিগ্রি। দেখো এটা আমরা কিন্তু 35 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা দেখো এই দুটো পেয়ে গেছি, তাহলে আমরা এই দিককার কোণটা আমরা বের করবো। আমরা দেখো এই দিককার কোণটা বের করবো, এদিককার কোণটা বের করবো, এই দুটো পেয়ে গেলে পরে এই কোণটা আমরা পেয়ে যাবো। তো চলো এদিককার কোণটা আমরা বের করে নিই। তাহলে ওই কোণটা আমরা পাবো, এটার নাম হচ্ছে দেখো আর কিউটি বলি আমরা। তাহলে আর কিউটি হবে আমাদের দেখো 180 ডিগ্রি থেকে, দেখো করে এটা তো একটা সরলরেখা, ঠিক আছে। এটা সরলরেখা হয়েছে, আমাদের একটু বেঁকে গেছে, যাই হোক। তাহলে সরলরেখা কী হয়, সরলরেখা 180 ডিগ্রি হয় এই তিনটা কোণ নিয়ে। তাহলে দুটো কোণের যোগফলটা 180 থেকে বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে হবে 35 যোগ 40। দেখো এটা সরলরেখাটা একটু সোজা হয়নি, আমাদের একটু এভাবে আরও বাঁকাতে হতো এই লাইনগুলোকে, তারপরে সোজা হতো। তো যাই হোক, একটু তোমরা দেখে নিবা। আচ্ছা, এটা যোগ করে তোমরা পেয়ে যাবা 75 ডিগ্রি। তাহলে এখানে তোমরা যদি বিয়োগ করো, তো এটা গেলো 5, এটা 0, এটা 1, 105 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটা আমরা লিখে দেবো এখানে 105 ডিগ্রি, ঠিক আছে। এবার এই কোণটা আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা, তার আগে দেখো আমরা এই কোণটা আমরা পেয়ে যাবো, যেহেতু এই ত্রিভুজ, লক্ষ্য করো, এটা ত্রিভুজের নাম দাও আর ও কিউ ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেছো। তাহলে এই কোণটা কত হবে, এই দুটোর যোগফলটা দেখো, আমি একবারে করে দিই জায়গা শর্ট। তাহলে আমাদের এই দুটো কোণের যোগফল হচ্ছে 100 ডিগ্রি, এই দুটো কোণ, আর 180 থেকে বাদ দাও 100 ডিগ্রি। তাহলে কত পেয়ে যাবো আমরা, এটা পেয়ে যাবো 80 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা দেখো আমরা 80 ডিগ্রি পেয়ে গেলাম, এই ত্রিভুজ থেকে পেয়ে গেলাম। এবার আমরা এই ত্রিভুজ থেকে এই কোণটা আমরা বের করবো। দেখো, তো এই ত্রিভুজের এই বাহু তো সমান, এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের দেখো এটা যদি ওয়াই হয়, তাহলে এটা কত হবে, ওয়াই হবে। তাহলে আমাদের দেখো এই ত্রিভুজ থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করি। চলো আমি এখানে বের করে দেখাই। আচ্ছা, তাহলে আমি এখানে দেখো আমি একবারে বের করছি, অত কিছু আমি করছি না বেশি কিছু। তাহলে এখানে হবে দেখো ওয়াই প্লাস 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে 2y, এটা বিয়োগ করলে হবে আমাদের 100 ডিগ্রি। তাহলে y সমান কত, 50 ডিগ্রি। তা দেখো এই কোণটা আমরা 50 ডিগ্রি বের করে নিলাম, ঠিক আছে। তোমরা একটু দেখে নিবা।
এবার দেখো এই কোণটা পাবো, তাহলে এই কোণটা আমরা কত পাবো, এটার যোগফলটা 180 থেকে বাদ দাও, তাহলে এদের যোগফলটা আমি কোথায় দেখাই, এখানে দেখাই। তাহলে 80 আর 50-এর আমরা যোগ করব, তাহলে এটা হয়ে গেল আমাদের কত 130 ডিগ্রি। আচ্ছা, তাহলে 180 থেকে বাদ দাও, তাহলে 180 থেকে আমরা 130 বাদ দিলাম, তো কত গেল 50 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই কোণটা কিন্তু আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এবার দেখো পেয়ে গেছি, এখন এই কোণটা পেয়ে যাবো। এই যে দেখো আর কিউ টি ত্রিভুজ থেকে আমরা এই টি কোণটা বেরিয়ে যাবে। তাহলে এবার এখন লিখি অতএব এই জায়গাটা। আচ্ছা, অতএব এটা আমরা এভাবে ঘিরে দিলাম, অতএব ত্রিভুজ আর কিউ টি ত্রিভুজ করে দিলাম, এটা হবে আমাদের ত্রিভুজ চিহ্ন। অতএব ত্রিভুজ আর কিউ টি, অতএব ত্রিভুজটি ভালো করে দিই আমরা, ত্রিভুজ চিহ্ন আর কিউ টি ত্রিভুজ থেকে আমরা বলতে পারবো এত থেকে বলে দিলাম, থেকে কোন কোণটা আমরা বের করব, এই কোণটা যেটা আমাদের চেয়েছে অ্যান্সারটা। তাহলে অ্যান্সারটা আছে দেখো, এর নামটা আছে কিউ টি আর, যেটা বলছে দেখো কিউ টি আর। তাহলে কিউ টি আর কোণটা আমরা বেরিয়ে আসবে 180 ডিগ্রি থেকে এদের যোগফলটা বাদ দেবো আমরা। তাহলে এটা পেলাম 105 আর ওটা পেলাম 50। তাহলে দেখো, তাহলে 180 এদের যোগফল কত হলো, এদের যোগফলটা হবে এদিকে হয়ে গেল আমাদের 5, এদিকে 5, এদিকে 155 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের 180 থেকে 155 ডিগ্রি বাদ দাও, তো এটা হবে কত 25 ডিগ্রি। দেখো এটা আমাদের অ্যান্সার। তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম আমরা লিখে নিই, এটা পেয়ে গেলাম আমরা 25 ডিগ্রি। ওকে, তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। তো 8-এর প্রশ্নটা আছে, একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান লেখো। আচ্ছা, আমাদের দেখো ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে। তাহলে প্রথমটা আমরা ধরে নিলাম অ্যান্সার, প্রথমটা 2x যোগ, তারপরটা 3x যোগ, তারপরটা 4x। তাহলে এদের যোগফলটা আমরা জানি, ত্রিভুজের 3টি কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে এক্সের মানটা বের করে নাও। তাহলে এটা হয়ে গেল 5 আর 4, এটা হলো 9x, 180 ডিগ্রি। কাটাকাটি করো, 9 দিয়ে 18, 20 ডিগ্রি। তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম 20 ডিগ্রি। আচ্ছা, বৃহত্তম কোণটা দেখো, বৃহত্তম কোণটা 4x, তাহলে আমরা বের করবো ওতে বৃহত্তম কোণ, বৃহত্তম কোণটা আমরা পাবো 4 × 20 ডিগ্রি, পেয়ে যাবো আমরা কত 80 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণে এই যে 80 ডিগ্রির আমাদের বের করতে বলবে, বৃত্তীয় মানটা বের করবো এই কোণটার, ঠিক না, বৃত্তীয় মান। তাহলে ওতে বলবো যে লিখবো 80 ডিগ্রি এর বৃত্তীয় মান, আচ্ছা বৃত্তীয় মান কীভাবে পাওয়া যায়, এই যে 80 ডিগ্রি গুণিত π/180, হ্যাঁ, যে কোণের বৃত্তীয় মান চাইবে সেই কোণটাকে তোমরা π/180 ডিগ্রি দিয়ে গুণ করে দেবা, তোমরা বৃত্তীয় মান পেয়ে যাবা। আচ্ছা, এখানে কাটাকাটি করো, এটা কেটে দাও। আর আমরা যদি করি কাটাকাটি, দেখো 2 দিয়ে করি, 2 × 4 = 8 আর 2 × 9 = 18। তাহলে আমরা কত পেলাম, উপরে 4π আর নিচে পেলাম 9। তাহলে 4π/9 এটা আমাদের অ্যান্সার। ওকে, 80 ডিগ্রি এর বৃত্তীয় মান, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে দিই অতএব দিয়ে বৃহত্তম কোণটির যে বৃত্তীয় মানটা কত পেলাম 4π। আচ্ছা, পাই আমরা রেডিয়ানে c দিই আমরা 4πc আর 9, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো 9-এর প্রশ্নটা আছে, sin θ - cos θ = 7/13 হলে sin θ + cos θ এর মান নির্ণয় করা। আচ্ছা, দেখো আমরা এর মানটা বের করব, তার জন্য আমাদের অ্যান্সার, আমাদের একটা সূত্র জানি, আমরা সূত্রটা জানি, যেহেতু দিয়ে লিখলাম, যেহেতু sin² θ + cos² θ এটা = 1, ঠিক আছে, এটা সমান আমরা 1 লিখলাম। আচ্ছা, এখানে a² + b² সূত্র ভাঙাবো আমরা। তাহলে a² + b² সূত্র হবে a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2ab, a বলতে sin θ, b বলতে cos θ, আর এদিকে আছে 1। দেখো এর মানটা আমাদের জানা আছে 7/13, তাহলে এখানে আমরা 7/13 বসালাম, তার হোল স্কোয়ার। আচ্ছা, এদিকে আমাদের আছে আবার দেখো প্লাস 2 sin θ cos θ, আর এদিকে 1 আছে, এটা হবে 49 আর এটা হবে 169 প্লাস 2 sin θ cos θ = 1। তাহলে 2 sin θ cos θ = 1 - 49 আর 169, এটা ভগ্নাংশে যোগ করলে হবে 169
মাইনাস 49। আচ্ছা, এটা যদি বিয়োগ করে দিই তাহলে এটা আমাদের আসছে, দেখো এটা 0, এটা 2, এটা 120 আসছে, আর নিচে 169। সে 2 দিয়ে এভাবে কাটাকাটি করতে পারো, 2 × 12 0। তাহলে আমরা এখানে কার মানটা বের করলাম, সাইন থিটা কস থিটা, এর মানটা কত পেলাম 60/169। এই মানটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার দেখো এর মানটা আমাদের দরকার। তাহলে দেখো এর মানটা আমরা কী করে বের করছি, আমরা লিখবো এখন দিয়ে, এখন সাইন থিটা প্লাস কস থিটা, একে আমরা বর্গ করে দিচ্ছি আমরা। তো দেখো এর বর্গের একটা সূত্র আছে, a + b হোল স্কয়ার সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab সাইন থিটা কস থিটা। আচ্ছা, দেখো এর মান তো আবার জানা আছে আমাদের, এর মান হচ্ছে 7/13, প্রশ্নে দেওয়া আছে, এই যে 7/13 তার হোল স্কয়ার প্লাস 4 ইন্টু, দেখো সাইন থিটা কস থিটার মানটা আমরা বের করে রেখেছি 60/169। তাহলে এখানে আমরা লিখে দেবো 60/169। আচ্ছা, এটা সলভ করি আমরা। তাহলে এদিকে আমরা পাবো 49, এটা 169, এটা গুণ করলে হবে 6 × 4 = 24, 240, আর নিচে 169। আচ্ছা, 169 লসাগু, এটা 49 + 240। আচ্ছা, উপরের যোগগুলো কত হবে, উপরের যোগটা হবে আমাদের 289, আমরা দেখতে পাচ্ছি 289, আর নিচে 169। ওকে। আচ্ছা, এবার দেখো এর বর্গটা এটা পেলাম, তাহলে আমরা বর্গটা যদি উঠিয়ে দিই তাহলে বলবো সাইন থিটা প্লাস কস থিটা সমান, এরপর রুট আবার চেপে যাবে 289/189। আচ্ছা, এদের বর্গমূল করো, এদের বর্গমূল করলে হবে 289 বর্গমূলটা তোমরা জেনে রাখবা, এটা 17 হয়, আর 169 বর্গমূল 13। তাহলে এই যে আমাদের অ্যান্সার 17/13, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। দেখো 10-এর প্রশ্নটা কী বলছে, একটি একমুখ খোলা চোঙের ভিতরের দিকের ব্যাসার্ধ 3 মিটার এবং দৈর্ঘ্য 8 মিটার, ওই চোঙের ভিতর সর্বাধিক কত দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে। আচ্ছা, আমাদের একটা চোঙ বলেছে, তা আমরা একটা চোঙের ছবি আঁকি। তোমরা এভাবে একটা চোঙের ছবি এঁকে নেবা, এরকম করে যোগ করবা, আর এদিকে এভাবে একমুখ খোলা, উপরে একটা খোলা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের এটা ব্যাস তৈরি হবে, এটা হচ্ছে আমাদের বৃত্ত আকার আছে চোঙটা, তোমরা গ্লাস ভাবতে পারো, নিচেরটা তলটা বৃত্ত আছে। তাহলে এখানে দেখো এর ব্যাসার্ধ আমাদের বলে দিয়েছে 3 মিটার, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ এটা আমরা নাম দিব AB, এটা ও নাম দিলাম। তাহলে এখানে দেখো OBটা কিন্তু ব্যাসার্ধ, OBটা আমাদের 3 মিটার বলেছে, তাহলে AB কত হবে, AB ব্যাস, তাহলে ABটা আমাদের হবে এর ডবল, মানে 2 × 3 হবে। তাহলে ABটা দেখো 6 পেয়ে গেলাম আমরা ABটা। আচ্ছা, এবার দেখো দৈর্ঘ্য যেটা বলেছে, দৈর্ঘ্য বলতে উচ্চতাটা, হাইট, তাহলে দৈর্ঘ্য আমাদের বলেছে এই যে এটা 8, এর নাম আমরা AB, এটা আমরা C নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের দৈর্ঘ্যটা আমাদের বলেছে 8। এবার এর ভিতরে, এই চোঙের ভিতরে সর্বাধিক কত দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে, সবচেয়ে বড় লম্বা দণ্ড আমাদের রাখবে এর ভিতরে। তা দেখো এই কর্ণ বরাবর এইভাবে যদি আমরা যুক্ত করি, দেখো একটা দণ্ডকে যদি এইভাবে, এই যে মানে A আর C এইভাবে যদি রাখো, তো সবচেয়ে বড় দণ্ডটা এভাবেই রাখা যাবে, এভাবে রাখলে কিন্তু এই দণ্ডটা বেরিয়ে যাবে, এই দণ্ড রাখলে পরে বেরিয়ে যাবে। তাহলে সবচেয়ে বড় দণ্ড তোমরা AC বরাবর তোমরা রাখতে পারবা। তাহলে লক্ষ্য করো, এটা তো আমাদের এই কোণটা তো আমাদের 90 ডিগ্রি, তো এটা তো আমরা সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে আমাদের। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের দেখো আমাদের এই ACর মানটা বের করতে হবে। তাহলে আমাদের লক্ষ্য করো, এখানে জানা হয়ে গেছে, আমাদের AB জানা হয়ে গেছে আর BC জানা হয়ে গেছে। তাহলে এই যে সমকোণী ত্রিভুজে অতিভুজের মানটা চেয়েছে, তাহলে আমরা লিখব অ্যান্সার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কে আছে, ABC, যার বি কোণটাকে আমরা নাম দিয়ে দেবো ABC হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, তাহলে অতএব এখানে দেখো অতিভুজ স্কোয়ার AC স্কোয়ার পাবো আমরা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো লম্বটাকে আমরা BC বলে দিলাম, BC স্কোয়ার মান বসাব। দেখো তাহলে এখানে আমরা AB জানি 6 স্কোয়ার, আর BC 8 স্কোয়ার, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, যোগ করলে হবে এটা 100। আচ্ছা, তাহলে এখানে আমরা ACর মানে কী পাবো, √100। তাহলে এটাকে যদি আমরা বলি বর্গমূল করি, তো এটা 10 পেয়ে যাব।
তাহলে এই যে সর্বাধিক যেটা দণ্ড বের করতে বলেছিল, তাই না? তাহলে আমরা লিখে দেবো অতএব দিয়ে সর্বাধিক 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 10 এককটা আছে মিটার, 10 মিটার 10 মিটার দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে। এভাবে আমাদের অ্যান্সারটা হবে। দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে একটি শঙ্কু এবং একটি চোঙের ব্যাসার্ধ সমান, কিন্তু শঙ্কুর উচ্চতা চোঙের উচ্চতা দ্বিগুণ। শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত কত হবে? আচ্ছা, আমাদের একটা শঙ্কু আর চোঙ বলেছে, তার আমরা একটা ছবি আঁকি। আচ্ছা, এভাবে আমরা একটা শঙ্কু দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ব্যাস, এটা আমাদের উচ্চতা। চোঙটা আমরা এখানে আঁকি। চোঙের ছবিটা এভাবে করে তোমরা এঁকে নিবা। এই যে, তাহলে এটা আমাদের দেখো, আর এটা আমাদের ব্যাস, এই যে আমাদের উচ্চতা, ঠিক আছে? আচ্ছা, আমাদের দেখো এখানে একটি শঙ্কু আর একটি চোঙের ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ এর আর, তাহলে এরও আমাদের ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ সমান, কিন্তু শঙ্কুর উচ্চতা, এই যে শঙ্কুর উচ্চতাটা চোঙের উচ্চতা দ্বিগুণ। দেখো চোঙের উচ্চতা যদি হয় এইচ, তাহলে এর চেয়ে দ্বিগুণ বলেছে শঙ্কুর উচ্চতা, তাহলে এটা হবে আমাদের 2h, ঠিক আছে? আচ্ছা, শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত কত? তাহলে এবার দেখো, এবার আমরা এর আয়তনটা আমরা কি জানি? শঙ্কুর আয়তন জানি আমরা 1/3 পাই আর স্কোয়ার, সরি আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ কিন্তু আমাদের এখানে কিন্তু 2h, ঠিক আছে? আচ্ছা, ইজ টু। আর এর আয়তনটা আমরা কি জানি? এর আয়তন জানি আমরা পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তন তোমরা জানবা পাই আর স্কোয়ার এইচ বলতে উচ্চতা, ঠিক আছে? আচ্ছা চলো, এদের অনুপাতটা আমাদের পেয়ে গেলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখে দিই একটু অতএব দিয়ে, শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত। যেহেতু 2 নম্বরের প্রশ্ন, একটু ভাষা তোমাদের একটু দিতে হবে, তাই না? এই যে দেখো দিয়ে দিলাম অনুপাত। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করে এখানে আমরা কি করব? কাটাকাটি করো, পাই কেটে দাও, পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে এখানে, আর এখানে দেখো এইচ কেটে যাচ্ছে। তাহলে আমাদের এদিকে 2/3 থাকলো, আর এখানে তো কিছুই নাই, তো 1। তাহলে এটাকে যদি তোমরা পূর্ণ সংখ্যা করতে যাও 3 দিয়ে গুণ করে দাও। ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যা করতে গেলে হরটা দিয়ে গুণ করে দেবা দুজনকে, যেটা হরের লসাগু পাবা। হর তো এখানে দেখতে পাচ্ছি 3, তাহলে হরের লসাগু 3, মানে হরের লসাগু দিয়ে গুণ করতে হয়। তাহলে হর একটাই আছে 3, তা 3 দিয়ে গুণ করব। তাহলে একে 3 দিয়ে গুণ করলে এটা 2 হয়ে যাবে, আর একে 3 দিয়ে গুণ করলে এটা 3 হয়ে যাবে। তাহলে আমাদের এই যে অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। চলে এসেছি আমরা 12 নম্বর। দেখো আমরা আজকের শেষ প্রশ্নে চলে এসেছি। আমরা অঙ্কগুলো করতে করতে আমরা শেষের দিকে আসলাম। আজকে যে ওজিটি টাইপের তোমাদের প্রশ্ন করাচ্ছি, এমসিকিউ আর এসিকিউ, তার শেষ প্রশ্নে আমরা চলে এসেছি। দেখো অঙ্কগুলো তোমাদের বোঝাচ্ছি, আমি আস্তে আস্তে বোঝাচ্ছি তোমাদের, তুমি তাড়াহুড়ো করছি না, যেহেতু আমি তাড়াতাড়ি করলে পরে তোমরা কম বুঝতে পারো। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বড় হওয়া সত্ত্বেও আমি কিন্তু তোমাদের আস্তে আস্তে বোঝাচ্ছি। তো হোক, আমার ভিডিওটা বড় হয়ে যাক, কোনো অসুবিধা নাই, তোমরা ধৈর্য করে দেখো, অঙ্কগুলো বুঝতে পারবা। আর অঙ্কগুলো বুঝতে গিয়ে যদি কোথাও অসুবিধা হয় তোমাদের, যে কোনো অঙ্ক বা কোনো প্রশ্নটা যে এত নাম্বার অঙ্কটা বুঝতে পারছো না, তা সেই নাম্বারটা কিন্তু কমেন্টে মেনশন করবা যে এই স্যার এই অঙ্কটা আমি বুঝতে পারছি না। তো আমি চেষ্টা করব যে তোমাদের সব প্রবলেমগুলো নিয়ে, যার যত সমস্যাগুলো হবে অঙ্কের, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমি একটা নতুন ভিডিও বানিয়ে আমি কিন্তু সেই অঙ্কগুলো বুঝিয়ে দেবো তোমাদের। তো কোনো চাপ নাই, কোনো সমস্যা নাই। এবার মাধ্যমিকে তোমাদের রেজাল্ট হতেই হবে। যে প্রদীপ স্যার চলে এসেছে, আমি অঙ্ক শেখাচ্ছি তোমাদের। রায় ও মাটির প্রশ্ন বিজেতা থেকে আমি ভলিউম 2 থেকে নিয়েছি। পেজ নাম্বার তোমরা দেখে নেবা 589, 590 এই পাতার অঙ্কগুলো দেখাচ্ছে। তো চলো আমরা শেষ প্রশ্নটা আমরা আজকে দেখে নিই। কী বলছে শেষের প্রশ্নটা? বলছে 10 জন সদস্য বিশিষ্ট একটি রাশি তথ্যের যৌগিক গড় দেওয়া আছে 20। পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেল যে দুটি সদস্য ভুলবশত 15 এবং 17 ধরা হয়েছে, যাদের সঠিক মান যথাক্রমে 18, 19। সঠিক যৌগিক গড় কত? আচ্ছা, আমাদের দেখো 10 জন লোকের, আমরা যদি বয়স ভেবে নিই, তো 10 জন লোকের, তাই না, 10 জনের বয়সের গড়টা বলে দিয়েছে 20। এবার পর্যবেক্ষণ করেছে তাদের যে দুজনের বয়স ভুল ছিল, ঠিক আছে, ভুলবশত 15 আর 17 লিখে দিয়েছে ভুল করে কিন্তু আমাদের গড়টা হয়েছে 20।
এবার দেখো, এবার সঠিক কী ছিল তাদের, এই যে যাদের 15 আর 17 বছর বয়স ছিল তাদের সঠিক বয়সটা ছিল 18 আর 19 বছর হবে। আমি কিন্তু বয়স ধরে নিয়েছি এখানে, যে বয়স এগুলো 18 বছর 19 বছর হবে। তাহলে সঠিক যৌগিক গড় কত হবে? তাহলে এখন আমাদের করতে হবে কি, 10 জনের গড় দেওয়া আছে, তাহলে আমরা 10 জনের মোট বয়সটা বের করে নেব, তাই না? তা মোট বয়স থেকে যাদের ভুল হয়েছে তাদেরটা আমরা বাদ দিব, আর যাদের সঠিক ছিল বয়সটা সেই সঠিক বয়সটা আমরা যোগ করে দেব। ভুল বয়সগুলো বাদ দিয়ে মোট থেকে সঠিক বয়স দুটো যোগ করে আমরা অ্যাড করে দেবো আমরা। তারপরে নতুন করে আমরা গড়টা বের করে নেব। তাহলে দেখো আমাদের 10 জনের মোট বয়স কত, আমরা যেহেতু অ্যান্সার ধরে নিলাম, তাই না? এখানে ধরি রাশি তথ্য, ধরি তথ্য, যে তথ্য আছে বয়সে, আছে বয়সে, ঠিক আছে? তথ্য আছে বয়সে, বয়স যেটাকে আমরা বছর নিয়ে নিলাম, ঠিক আছে? এটা বছর, এটা ধরে নিলাম। তাহলে আমরা লিখব 10 জনের মোট বয়স, মোট বয়স। দেখো মোট বয়স কত হবে, যেটা গড় থাকবে, হ্যাঁ, আর মোট আছে 10 জন, গড় আর মোটটা দিয়ে সংখ্যাটা দিয়ে গুণ করে নিবা। তাহলে আমরা পেয়ে যাব 10 × 20 সমস্যা, এটা পেয়ে যাবে কত, এটা পেয়ে গেলাম আমরা 200, ঠিক আছে? এত বছর তাদের বয়সের যে মোট বয়সটার গড় হচ্ছে, মোট বয়স হচ্ছে এত বছর। প্রত্যেকে 10 জনের মোট বয়স কত, 200 বছর। আচ্ছা ভুল কাদের হয়েছিল, আচ্ছা যাদের ভুল হয়েছে দেখো, তাহলে ভুলগুলো আমরা বাদ দেব। তাহলে ভুল বয়স, এখানে লিখব ভুল বয়স। ভুল বয়স কত, 15 আর 17, এই দুটোকে যোগ করে নাও। তাহলে 15 17 যোগ করো, এদিকে হয়ে যাবে আমাদের 12, আর এদিকে হয়ে গেলো দেখো 32, 7 5 12, আর এদিকে হয়ে গেলো 32 বছর। তাহলে এই 32 ভুল বয়সটা আমরা বাদ দেবো এখান থেকে, তাই না? তাহলে আমরা করবো এখন এই যে 200 থেকে আমরা এই 32টা বাদ দিয়ে দিলাম। তাহলে কত হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে 8, আর এটা হয়ে যাবে আমাদের 7 ছিল, এটা হয়ে গেলো আমাদের 9, এটা 6 হয়ে গেল, ওকে? এটা 168 বছর। তাহলে এবার দেখো, তাহলে সঠিক, তাহলে আমরা লিখব সঠিক মোট বয়স কত হবে, সঠিক মোট 10 জনের বয়স, মোট 10 জনের বয়স। এবার দেখো আমাদের এখানে ছিল 168। এবার দেখো যে দুজন আর আছে, যে দুজন আমাদের সঠিক বয়স, এদের যে ভুলটা আমাদের সঠিক করে দিয়েছে, এটা 15 জায়গায় 18 আর 17 জায়গায় হবে 19। তাহলে এখানে আমাদের লিখবো এটা 18 আর 19, এদের যোগ করে নেব আমরা, ঠিক আছে? এত বছর। তাহলে এদের যোগ করো, এটা তোমরা যোগ করে পেয়ে যাবা 205 পেয়ে যাবা, তাই না? 205, 9 আর 8, আচ্ছা 8 আর 16, 16 9 25, ঠিক আছে? আর এদিকে হচ্ছে 1 1 2 2, আর এদিকে হচ্ছে 2 4 4 6 10 এর 0, আর এদিকে 3 3 আর সরি এটা হচ্ছে 1 আর 1 এর 2, হ্যাঁ 205। আমরা যোগ করে কত পেয়ে গেলাম, 205 বছর। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক মোট বছর, 10 জনের মোট বয়স। এবার 10 জনে আমরা গড় বয়স বের করে নেব। তাহলে এখানে লিখে দেবো সঠিক যৌগিক গড়। আমাদের যৌগিক গড় চেয়েছে, সঠিক যৌগিক গড়। দেখো গড় আমরা কী করে পাবো, মোট তো পেয়ে গেছি 10 জনের। তাহলে এই যে মোটকে কতজন ছিল, 10 জন ছিল, 10 দিয়ে ভাগ করে দাও, এভাবে আমরা গড় পাই আমরা। তা এটা যদি ভাগ করো, দেখো একটা শূন্য, তাহলে একটার পর দশমিক বসিয়ে দিতে পারবা, সহজ বুদ্ধিতে ভাগ, তাহলে 20.5, তাহলে এত বছর, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। বছর আর দিলাম, এটা তো ধরেছি। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের সব অঙ্কগুলো করে দিয়েছি ভালো করে। তাহলে কত সমস্যা হলে আমি বলেছি যে কমেন্টে তোমরা মেনশন করবা। তো ঠিক আছে, আজকে এই অবধি, দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, ওকে, বাই বাই।